ঢাকায় সফররত পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক। আলোচনায় ৭১ প্রসঙ্গ, দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশা। ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত, আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া হবে, চকরিয়ার জনসভায় বললেন সালাউদ্দিন। ৮ বছর পর জামালপুরে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। পিআর পদ্ধতি এখনো রাজনৈতিক আলোচনা, মন্তব্য সিইসি। জানালেন সরে দাঁড়াবেন অনৈতিক কোনো চাপ এলে। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে ৩৪ জনের আবেদন, প্রত্যাহারের আপিল করেননি একজনও। যে কোনো বিবেচনায় নির্বাচন চ্যালেঞ্জিং, জানালেন ভিসি। রাজধানীর বাসাবতে শিশু ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মায়ের মামলা। প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ। আরাকান আর্মির নির্যাতনের মুখে ১ বছরে উখিয়া টেকনাফে ঢুকেছে প্রায় ২ লাখ রোহিঙ্গা। ঢল ঠেকানো না গেলে নিরাপত্তা ও মানবিক সংকটের শঙ্কা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ইসহাক দার। থমকে থাকা সম্পর্কে গতি আনতে ২ দিনের সফরে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে দূতাবাসে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। শুরুতেই এনসিপির সদস্য সচিব আখতারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি। আলোচনা হয় মুক্তিযুদ্ধ ইস্যু। দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ আছে বলে জানান এনসিপি নেতারা। এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত, আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপারিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বিকেল ৫:১৫টার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। ৭১ নিয়ে ২ দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করেন তিনি। এসব বিষয় হচ্ছে যে ২টি সরকারের আলোচনার বিষয়, আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা। সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি। ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ। রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাক দার। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
কক্সবাজারের চকরিয়া উপজেলা সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত থাকবে গণতান্ত্রিক চর্চা। এছাড়া জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া পৃথক কর্মসূচিতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। ৫.৫ বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে সরকারি কলেজ মাঠে আসতে থাকেন নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা। সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক চর্চা। সরকারের মাধ্যমেই নতুন এক দেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি বাছাই হয় দলীয় সিদ্ধান্তে। সেক্ষেত্রে রাজনৈতিক দল হয়ে উঠতে পারে কর্তৃত্ববাদী। আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে হয়েছে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের জানা প্রয়োজন তার এলাকায় এমপি হবেন কে। যে নেতা জনগণের কল্যাণে কাজ করবে, মানুষ তাকেই বেছে নেবে। পিআর নয়, চিরচেনা নিয়মেই ভোট দেবে মানুষ। এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিকমতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর টিআর মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আগামী নির্বাচন নজিরবিহীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে বলে ৩ জেলাতেই আশা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জারিন অর্নি, যমুনা নিউজ। বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে দেশের কোনো পরিবর্তন সম্ভব নয় মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রগতির সমাজ গড়তে চাইলেও একটি গোষ্ঠী কৌশলে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পর জনমনে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে কোনো দলই টিকতে পারবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত, এমন প্রশ্নের জবাব খুঁজতেই জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে আলোচনা সভার, যেখানে বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন রাজনীতিবিদরা। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম আর বৈষম্য রাতারাতি যেমন পরিবর্তন সম্ভব নয়, তেমনি পরিবর্তনের জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা। আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারা। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন। প্রেস ক্লাবে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে অনেকে এখন আওয়ামী লীগ সরকারের মতো পুরো দেশে কর্তৃত্ব তৈরির চেষ্টা করছেন। যারা আজকে হঠাৎ করে রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে মনে করছে পুরো বাংলাদেশ আমার, সেই সত্য কিন্তু সেই স্বপ্ন অনেকে দেখেছিল, আজকে তারা সীমান্ত পাড়িয়ে পরপারে চলে গেল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা এলে মুক্ত সাংবাদিকতা উৎসাহিত করতে কমিশন করবে বিএনপি। জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে,
যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। নেতারা বলেন, বিএনপি ক্ষমতা এলে আগামীর বাংলাদেশ হবে সব বর্ণের, সব ধর্মের, বৈষম্যহীন নতুন বাংলাদেশ। একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন, এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়। বিকেলের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলে নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগে মুখোমুখি হন সাংবাদিকদের, বলেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে কোনো অনৈতিক হস্তক্ষেপ মেনে নেয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি ইস্যুটি এখনও রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন পরিচালিত হয় শাসনতন্ত্র ও আইন দ্বারা। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সিইসি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ভোটে তাদের অংশগ্রহণের বিষয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়ার পর প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে ইসি। নির্বাচনে ভোট কেন্দ্র দখল চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন তিনি। একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৯৩ জন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সকালে গাবতলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীর গাবতলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাড়ছে দাম। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। পরে নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা তো সব নির্বাচনমুখী হয়ে যাবে। এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। জানান, সীমান্ত পথে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের সীমান্ত আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন।
বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। পরে দারুসালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় 25টি ভাড়া নিয়ে চলা ডিএমপির থানাগুলোকে নিজস্ব ভবনে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান তিনি। থানা 50টার ভিতরে 25টাই ভাড়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্যের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, নতুবা আবারও মাথা চারা দিবে স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শুধু অঙ্গীকারই আছে, বাস্তবায়নের নির্দেশনা নেই। পরিবর্তন টেকসই করতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আক্তার। জুলাই সনদের খসড়া সম্পর্কে এরই মধ্যে মতামত জানিয়েছে এনসিপি। সনদ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি, যেখানে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। 33% তারা আসন নমিনেশন দেয়। এনসিপির নেতা বলেন, জুলাই সনদ হতাশ করেছে অভ্যুত্থানের পক্ষশক্তিকে। সনদের নামকরণ নিয়েও জানান দলের অবস্থান। জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয় এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। আক্তার হোসেন বলেন, নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেটির ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না। বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার পিছপা ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধ ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব। সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে, সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। 8 জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, অপরজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা 1 মাস বয়সী শিশু ইমামেরও। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাবা, আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলাম আমার কাছে কেউ করে না বাবা। কান্না আর আহাজারি থামছেই না জুলেখা বেগমের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দগ্ধ হাসানের মা তিনি। হাসান সহ পরিবারের 9 সদস্য আগুনে পুড়ে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আগুন থেকে রক্ষা পায়নি 1 মাসের শিশু ইমামও। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত 3টার দিকে হাসানের টিন শেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন তারা। খবর জানার পর আমরা বাড়িতে গেলে তাই সরাসরি দেখলাম আর কি, যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। সকালে ফোন দিয়েছে আমার বোনের কাছে, কি বড় মেয়ে ফোন দিয়েছে যে কালা বাইরে অসুস্থ হয়ে গেছে, ঘরে বেলে গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। লিকেজের খবর আগেও জানানো হয়েছিল বাড়ির মালিককে, তবে সমাধান না পেয়ে সামনের মাসেই এই বাড়ি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ওঠার কথা ছিল তাদের। বিস্ফোরণ মারলে মানুষদের মধ্যে শুয়ে থাকে না, ওরমের একজন এক এক জায়গায়। পরে সবার কেউ অটোতে উড়াইছি, কেউ ভ্যান গাড়িতে উড়াইছি। বাড়িওয়ালারে বলা হয়েছিল, কিন্তু সে সঠিকভাবে এটার পদক্ষেপ নেয় নাই, ঠিক করে নাই। চিকিৎসকরা বলছেন, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে ধারণা তাদের। ছোট একটা বাচ্চা আমি বলবো, তার জন্য 18% কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে 3 জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকটাপন্ন। এদিকে উদ্ধার তৎপরতা চালানো ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। দগ্ধ 9 জনের মধ্যে 7 জনেরই দেহ 30 থেকে 53% পর্যন্ত পুড়ে গেছে।
হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং, ভোটের পরিবেশ ভালো রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে সব বিষয় অবহিত করে মাঠে থাকবেন না তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে শেষ দিনও আপিল করেছেন বেশ কয়েকজন। 25 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। এখনও আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও অভিযোগ পাল্টা অভিযোগে ক্যাম্পাসে ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। বৃষ্টি ভেজা দিন থাকায় ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে খুব একটা আমেজ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজেদের মতো করে সময় কাটান সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও তেমন একটা ব্যস্ততা চোখে পড়েনি। প্রার্থিতা ফেরত পেতে আপিল করার শেষ দিনে আবেদন করেন কেউ কেউ, তবে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখন পর্যন্ত কেউ আসেননি। কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না, হ্যাঁ সেটারও সুযোগ আছে, সে যে কোনো মুহূর্তে 25 তারিখের আগে, যে কোনো 25 তারিখের ভিতরে ওই যে টাইম লাইন, হ্যাঁ দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, সেই সুযোগটা আছে। এদিকে ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস স্মরণে আলোচনা সভায় উঠে আসে ডাকসু নির্বাচনের কথা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডাকসু নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান উপাচার্য। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব, সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছে সেটা আপনাকে জানিয়ে দেব। ভিসি জানান, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কমিশনের দিক নির্দেশনা ও সকল অংশীজনের সাথে আলোচনা করেই সব হচ্ছে। নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন আমরা ইলেকশন কমিশনের মূলত তাদের অধীনে কাজ করছি। প্রশাসনের তরফ থেকে তাদের সর্বত সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনী প্রতিপক্ষ মেধার যোগ্যতায় না পেরে নানাভাবে আক্রমণ করছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। নারী প্রার্থীদের সাইবার বুলিংয়ের নিন্দা জানান তিনি। এছাড়া আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ তোলেন কেউ কেউ। কালার প্রিন্ট এখনো ক্যাম্পাসে থেকে গেছে, যেগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। কালকে জানানোর পর আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো সবগুলোই থেকে গেছে, এগুলো সরানো হয় নাই। তো এরকম আসলে আমরা অনেক দেখছি যারা বিভিন্ন পোস্টার লিফলেট ছড়াচ্ছে, অনেকে বুঝে অনেকে না বুঝে। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো প্রার্থীদেরকে আরেকটু সচেতনতার সাথে ডিল করা প্রয়োজন এবং প্রশাসনের আসলে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা আমরা এখানে আশা করছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। রাজধানীর বাসাবোতে 10 বছর বয়সী এক শিশুকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাসায় ডেকে নিয়ে প্রতিবেশী যুবক শিশুটির ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ স্বজন ও শিক্ষকদের। অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ। সকালে বাসার সামনে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী রিমন ভয় দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেয়। সেখানে চালানো হয় পাশবিক নির্যাতন। ঘণ্টাখানেক পর ছেড়ে দিলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পাশের ঘরে ওই পাশে ভাড়া থাকে, আমরা এক বাসায় থাকি, আমার গেটের সামনে আর একটা বাসা ওই বাসায় ভাড়া থাকে। সকাল 6:30টার দিকে বাচ্চারা উঠে খেলাধুলা করে গেটের সামনে, ওখান থেকে বাচ্চা নাই। পরে খোঁজাখুঁজি করছি, ওই বাসার এক লোক সন্ধান দিছে, পরে যায় দেখি ওখানে এই অবস্থা। ভুক্তভোগী বাবা রিকশা চালক। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে পড়াশোনা করে সে। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় স্কুলের 2 শিক্ষক। 999-এ ফোন দিয়ে চাওয়া হয় পুলিশের সহায়তা। যে বাচ্চাটা পড়ে, একটা বাচ্চা, সে হচ্ছে ধর্ষণ হয়েছে এবং ওর মা অনেক কান্নাকাটি করছে। তো এরপরে আসলে আমাদের টিচাররা যায়, যে পরে ওখানে দেখে বিষয়গুলি। আমরা চাচ্ছি যে এর সুষ্ঠু একটা বিচার হোক। দেখা যাচ্ছে যদি বিচার না হয় তাহলে অপরাধীরা কিন্তু পার পেয়ে যাবে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি যে ওর রুমে ডাইকে নিয়ে গেছে, নিয়ে যা তারপরে রুমটা নাকি বন্ধ করে রাখছিল, প্রায় ঘন্টাখানিক রুমটা খুলছে। থানায় মামলা দিচ্ছে, আমরা ভিকটিমকে ওসিসিতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে আসামি গ্রেপ্তার আছে এবং আমরা মামলা নিয়েছি, এটা কার্যক্রম চলছে। শিশুটিকে ঢাকা মেডিকেলের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে রোববার আদালতে তোলা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
ঘোষিত সময়ের পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি আরও জানান, লুট হওয়া পাথর উদ্ধারে দুপুরে কোম্পানিগঞ্জ ও সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে সভা হয়। পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে এই দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। আবারও রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে অপেক্ষা করছে লাখো রোহিঙ্গা। যে কোনো সময়ে তারা সীমান্তে পেরিয়ে ঢুকতে পারে। রাখাইনে আরাকান আর্মির দখল আর নির্যাতনের মুখে গেল 1 বছরে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা এসেছে উখিয়া টেকনাফে। বিশ্লেষকরা বলছেন, এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তা সংকট আরও জটিল আকার নেবে। ধারাবাহিক প্রতিবেদনে রিয়াজ রায়হানের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে অপেক্ষায় আছে অন্তত লাখখানেক রোহিঙ্গা। সুযোগ পেলেই যে কোনো সময় তারা ঢুকে পড়তে পারে বাংলাদেশে। আরাকানের বুথিডং থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক সেলিম। তবে নিজে বাঁচলেও মা সহ পরিবারের 3 সদস্যকে হারিয়েছেন আরাকান আর্মির নির্যাতনে। আর গো মা আসি মায়ে তাড়াতাড়ি আর পরে খেঙ্গে যে জাম্বা যে টাইম মাঝে তখন মার 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 হেলাই তারা মাঝে টাইম মাঝে কি দেখে ডাকা কাহালাছিল বা ডাকালো মা জাম্বা যে এই ঘরে যারা আছে তারা এখনো আরাকান আর্মির নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাদের কারো হাত কারো পা কেটে নেওয়া হয়েছে, পঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো। যারা পারছে 10 9 10 12 মিনিট আছে নিলা সিরিকি হয় মরগি হয় এই তার ঘরে গিড়ে সরো আর আগিন ফ্যামিলি সেই তার মাঝে মধ্যে 6 জন আর তুমি 10 জন। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা আর রাখাইনদের নির্যাতনে প্রায় 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। রোহিঙ্গাদের অভিযোগ, জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে আরাকান আর্মি। জানান, নির্যাতনের পর নাগরিক সনদ সহ প্রয়োজনীয় দলিল কেড়ে নিচ্ছে আরাকান আর্মির সদস্যরা। আর বার্মা সরকারের জুলুম বুঝি না আর ওই ধরা মগ জুলুম করে দে ধন সম্পত্তি ফেলাইয়া বুঝছে নিজের তো কিছু টিয়া পয়সা সুন্দর চাঁদে চিলি না হারিলা বলে মগে। My family wasn't able to bear the tortures of the Myanmar government and the brutal planning of the Arakan terrorist army. সম্প্রতি রাখাইনে সন্ধান মেলে একটি গণকবরের, যেখানে শত শত রোহিঙ্গাকে হত্যার আলামত পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতিগত ও ধর্মীয় বিরোধ না মিটলে এই পরিস্থিতির উত্তরণের পথ প্রায় অসম্ভব। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক, তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয় প্রত্যাবাসনটা সহজ না বা এটা হওয়া সম্ভব না। এবং আমরা যে কোনো জায়গায় যদি চিন্তা করি, আমরা আফগানিস্তানের শরণার্থী যদি চিন্তা করি, আমরা প্যালেস্টাইন শরণার্থী, বর্তমানে ইউক্রেনের শরণার্থী, বিশ্বের কোথাও এমনকি আফ্রিকার বিভিন্ন দেশের, তারা অনেক সময় তৃতীয় দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, আরাকান আর্মির নির্যাতনে গেল 1 বছরে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে। আর যারা সীমান্তে অপেক্ষমান, তারা ঢুকে পড়লে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। আমাদের সীমানায় এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তো সেটি একটা বড় চ্যালেঞ্জ। যদিও এটি সরাসরি আমি ফেস করি না, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড কিংবা আমাদের অন্যান্য এজেন্সিগুলো, পুলিশেরা প্রতিনিয়ত এটি ফেস করছে। মাদক দ্রব্য থেকে শুরু করে অস্ত্র, বিবিধ রকম যে ক্রস বর্ডারে যে ক্রাইমগুলো আছে, সেটি একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বছরের শেষ নাগাদ আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা করছেন প্রত্যাবাসন কমিশন। নাফ নদীর ঠিক ওপাশে যে অংশটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আরাকানের মংডু টাউনশিপ এলাকা, যেখান থেকে 8 বছর আগে অভ্যন্তরীণ সংঘাত, মিয়ানমার জান্তা এবং রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে এসেছিল বাংলাদেশে। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এখন পর্যন্ত। তাই যদি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা না যায়, তাহলে মিয়ানমারের বর্তমান যে অবস্থা, সে অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ সদস্যটিও বাংলাদেশে চলে আসার শঙ্কা করছেন এখানে অবস্থান করা রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজারের নাফ নদী থেকে আরও 12 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। শনিবার দুপুরে শাহপুরীর দ্বীপের নাইখং দিয়া সংলগ্ন এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। গত 11 দিনে মিয়ানমারের এই সংগঠন 2 দফায় আরও 7 জেলেকে জিম্মি করে।
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 223 জেলেকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কয়েক দফায় 189 জন জেলে এবং 27টি ট্রলার ফেরত এনেছে বিজিবি। জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজধানীর বাসাবোর বরদেশ্বরী শ্মশানে শেষকৃত্যে যোগ দিয়েছিলেন তার স্বজন, বন্ধু, সহকর্মীরা। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিভু রঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত হয়। হাসপাতালের কর্তৃপক্ষ জানায় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুক ভরা অভিমান নিয়ে বের হয়েছিলেন যে বাসা থেকে, সেখানেই ফিরলেন তিনি নিঃশ্বাসহীন দেহ হয়ে। শনিবার বিকেলে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় আনা হয় জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো দেখতে বাড়িটিতে অপেক্ষমান ছিলেন বিভু রঞ্জনের আত্মীয় স্বজন, সহকর্মী ও বন্ধুরা। বাড়ি থেকে মরদেহ নেওয়া হয় বাসাবোর বরদেশ্বরী শ্মশানে। দীর্ঘ কর্মজীবনে সৎ পেশাদার সাংবাদিক হিসেবে সুনাম কুড়িয়েছেন অগণিত মানুষের। বিভু রঞ্জনের শেষ বিদায়ে শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তার স্বজন, সহকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার কখনো অনেক উঁচু হওয়ার কিছু স্বাদ আমি লক্ষ্য করি নাই, কিন্তু ভালো জীবনযাপনের একটা ইচ্ছা ছিল এবং এই ব্যর্থতার জন্য তার মধ্যে একটা গ্লানিবোধ ছিল। সাংবাদিকতা পেশায় সে কখনো কোথাও কোনো কাজ সময় কম্প্রোমাইজ করেনি। যত ঝড় আসুক, হয়তো সে দূরে চলে গেছে, হয়তো সে নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। দাদার আদর্শ যদি আমাদের সাংবাদিকতা থাকতো, তাহলে আমাদের সাংবাদিকতায় বা সাংবাদিকতায় পেশায় এই যে কঠিন একটা সময় আমরা পার করছি, সেটা আসলে থাকতো না। শুধু একজন সৎ পেশাদার সাংবাদিকই নন, বিভু রঞ্জনের বিদায়ে পরিবারটি হারিয়েছে তাদের অভিভাবককেও। আমরা কোনো দল করি না, আমরা মানুষ হিসাবে এই বাংলাদেশে শুধু মর্যাদা নিয়ে আমাদের নিজের যোগ্যতাকে ব্যবহার করে বেঁচে থাকতে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই এবং এই ক্ষেত্রে আমরা কারো কোনো সহযোগিতা, কোনো করুণা কিছুই চাই না। মামলা করব কিনা আমরা জানি না, আমরা আসলে এগুলা নিয়ে মোটেও ভাবিত না। এটা আত্মহত্যা না খুন সেটাও আমরা জানি না, আমরা জানতে চাইও না। পরে ধর্মীয় আচার পালনের পর মুখাগ্নি করেন তার ছেলে ঋতু সরকার। এর আগে সকাল 11টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখানে স্থানীয় সাংবাদিকরা শ্রদ্ধা জানান। ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না, কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এবং তার চুল, দাঁত, রিবস, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারবো। গত বৃহস্পতিবার সকাল 10টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন বিভু রঞ্জন সরকার। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের অধীনে পেন্টাগনের আরও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। শুক্রবার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে দায়িত্বচ্যুত করার এ ঘোষণা দেওয়া হয়। হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সিদ্ধান্তের বিষয়টি। আনুষ্ঠানিক বিবৃতিতে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। কংগ্রেস কর্মকর্তারা জানান, ক্রুজের প্রতি আস্থাহীনতার কারণেই এই সিদ্ধান্ত। সাময়িকভাবে প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ক্রিস্টিন বডাইন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে সৈন্যদের যুদ্ধের ভিডিও প্রকাশ করল উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি প্রকাশ করেছে সেই ভিডিও। তাদের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত সেনাদের ভিডিও এটি। বরফ আচ্ছাদিত এলাকায় তারা যুদ্ধ করেছেন। কামান আর মিসাইল ছুটতেও দেখা যায় সেনাদের। রণক্ষেত্র থেকে ফেরত আসা সেনা দলের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানও করেন কিম জং উন। কুরস্ক অঞ্চলে স্বাধীনতা আনতে সেনারা বীরত্বের সাথে লড়াই করেছে বলেও প্রশংসা করেন প্রেসিডেন্ট। দর্শক, এখানেই শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।